প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষাটা আগে যেটা তোমরা বোর্ডে দিতে সেটা হবে না, সুতরাং স্কুলের মূল্যায়নের ভিত্তিতে তোমাদের কি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। আর সে পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে তোমাদের আমি ক্লাস শুরু করছি। আমি সুকন্যা চৌধুরী, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমরা আজকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা নিশ্চয়ই সবাই কি সেটের সামনে বসে গেছো। একটু খাতা কলম নিয়ে বসলে তোমাদের জন্যই উপকার হয়, এবং আমরা যা পড়াই সেটা যদি তোমরা নিজেদের মধ্যে একটু ভালো করে শুনে নাও বা যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা যদি দাগিয়ে না, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি এখন মূল পাঠে ফিরে যাচ্ছি। আমাদের আজকের ষষ্ঠ অধ্যায়, সেটার নামটাও তোমাদেরকে বলে দিয়েছি, তবু আরেকবার বলছি, ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা। নীতি সম্পর্কিত শিক্ষাকে কি বলে? নৈতিক শিক্ষা বলে। নীতি ও নৈতিকতা ধর্মের অঙ্গ, তাই নৈতিক শিক্ষাও কি ধর্মের অঙ্গ। যত শিক্ষা গ্রহণ করা হোক না কেন, যদি নৈতিকতা অর্জিত না হয় তাহলে সেই শিক্ষা মূল্যহীন। হিন্দু ধর্ম বিষয়ক গ্রন্থসমূহ উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এই অধ্যায়ে আমরা দেশপ্রেম ও নৈতিক গুণের ধারণা, উক্ত বিষয়ে ধর্মীয় উপাখ্যান এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেম ও অধ্যাবসায়ের গুরুত্ব সম্পর্কে জানব। এই অধ্যায় শেষে আমরা তোমাদেরকে কি কি ব্যাখ্যা করতে পারবো এবং তোমরা ও ব্যাখ্যা থেকে নিজেরা কতটুকু আয়ত্ত করতে পারবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, দেশপ্রেম ও অধ্যাবসায়ের ধারণা দুটি ব্যাখ্যা করতে পারবে। ধর্মগ্রন্থ থেকে দেশপ্রেম ও অধ্যাবসায়ের দৃষ্টান্তমূলক উপাখ্যান বর্ণনা করতে পারবে। উপাখ্যানে বর্ণিত ঘটনা নৈতিক শিক্ষা ব্যাখ্যা করতে পারবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেম ও অধ্যাবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। দেশপ্রেম ও অধ্যাবসায়ের গুরুত্ব উপলব্ধি করে নিজ আচরণে তার প্রতিফলন ঘটাতে পারবে। পার্ট 1, দেশপ্রেম। দেখো, দেশপ্রেম বলতে বোঝায় দেশের প্রতি ভালোবাসা। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে তার মাটি, জল, আলো, বাতাস তার দেহকে কি করে পুষ্ট করে, তাকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ আমি আমার দেশকে অবশ্যই ভালোবাসি এবং প্রতিটা মানুষ তার জন্মভূমিকে অবশ্যই ভালোবাসে। সেই দেশের আলো বাতাস নিয়ে আমরা কি হই, সবসময় বড় হই। বড় হয়ে মানুষ তার মাতৃভূমির প্রতি কি রাখে, মমত্ব অনুভব করে। মাতৃভূমির প্রতি এই মমত্ববোধই কি দেশ প্রেম। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করার নামই কি দেশপ্রেম। দেশপ্রেম কিসের অঙ্গ? ধর্মের অঙ্গ। ধর্মগ্রন্থে বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী। অর্থাৎ জননী
ও জন্মভূমি স্বর্গের চেয়ে কি বড়। তাই যিনি দেশপ্রেমিক, অর্থাৎ যে দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলেছে। যিনি দেশপ্রেমিক তিনি দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন। তিনি সব সময় দেশ ও দেশবাসীর কল্যাণে কি করেন, কল্যাণের জন্য কাজ করেন। দেশের কোনো বিপদে দেশপ্রেমিক কখনো নীরব থাকতে পারেন না। নিজের জীবনের বিনিময়েও তিনি সেই বিপদে কি করেন, ঝাঁপিয়ে পড়েন। দেশের মঙ্গলের জন্য প্রয়োজন হলে নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না। দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে সকলেই ছিলেন কি দেশপ্রেমী। পৌরাণিক যুগে জনা, বিদুলা, কার্তবীর্যার্জুন প্রমুখ দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। এই কালে এ মহাদেশে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা রানী রাসমণি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, রফিক, সালাম, বরকত, জব্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাহানারা ইমাম সহ আরো অনেকের নাম উল্লেখ করা যায় যারা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। অর্থাৎ এই মানুষগুলোর কথা যে এখানে তোমাদের যে মানুষগুলোর নামগুলো বলা হয়েছে তোমরা নিশ্চয় বইতে দেখতে পাচ্ছ। এর যে বিভিন্ন দেশপ্রেমিকের কথা বলা হয়েছে, এই লোকগুলি কিন্তু তাদের দেশের জন্য জীবন দিয়েছে এবং নিজের জীবনটা উৎসর্গ করেছে। তারা এতই দেশপ্রেমিক ছিল যে তাদের এরা সন্না করে কিন্তু আমাদের কি লেখা থাকবে। দেশ ও জাতির জন্য তাদের অবদান সন্না করে কি ইতিহাসের পাতায় লেখা রয়েছে। মানুষ তাদের স্মরণ করে, তাদের প্রদর্শিত পথে চলতে চেষ্টা করে। অর্থাৎ মানুষ তাদেরকে কি করেছে, স্মরণ করছে এবং তাদের প্রদর্শিত পথে কি করতে, চলতে চেষ্টা করছে। এখন আমি চলে যাচ্ছি কার্তবীর্যার্জুনের দেশপ্রেমের কথা। অর্থাৎ দেখো কার্তবীর্যার্জুনটা কে। প্রাচীনকালে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন, তার নাম ছিল কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন যেমন কর্তব্যপরায়ণ তেমনি বীর ও দেশপ্রেমিক। রাজকার্যে ক্লান্তি দূর করার জন্য তিনি একবার রাজধানীর বাইরে অবকাশ যাপন করছিলেন। গুপ্তচরের মুখে এ খবর পেয়ে লঙ্কার রাজা রাবণ সুযোগ বুঝে কি করেছে, তার রাজ্য আক্রমণ করলেন। কার্তবীর্যার্জুন এক সেনানায়কের নেতৃত্বে কি করলেন, ঘোর যুদ্ধ শুরু হলো। অর্থাৎ কি বলেছে দেখো এখানে, এই যে কার্তবীর্যার্জুন নামে এক দেশপ্রেমিক ছিল, তিনি ছিলেন খুবই কর্তব্যপরায়ণ এবং বীর এবং দেশপ্রেমিক। রাজ্যের ক্লান্তি দূর করার জন্য তিনি একবার কি করেছিল, অর্থাৎ তার রাজধানী তার রাজ্য ছেড়ে অন্য জায়গায় বেড়াতে গিয়েছিল। তখন কি করেছে, রাবণ সুযোগ বুঝে তার রাজ্যটা আক্রমণ করে এবং দুই পক্ষের মধ্যে খুব যুদ্ধ শুরু হয়। দেখো এর মধ্যে সংবাদ পৌঁছানো হলো মহারাজ কার্তবীর্যার্জুনের কাছে। শুনে মহারাজ ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। কি, আমার রাজ্য আক্রমণ, আমার মাতৃভূমির শত্রু বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, আমি এখন যুদ্ধে যাব? এই কথা ভেবে রাজা কার্তবীর্যার্জুন অবকাশ যাপন স্থগিত করে সোজা যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। ভীষণ যুদ্ধ শুরু হলো। এক পক্ষ আক্রমণকারী, আরেক পক্ষ আক্রান্ত, কিন্তু দেশপ্রেমের উদ্ভূত। পরাজিত হলে দেশ হবে পরাধীন। তাই সৈন্যগণ কার্তবীর্যার্জুনের নেতৃত্বে প্রাণপণ যুদ্ধ করতে লাগল। অবশেষে জয় হলো কার্তবীর্যার্জুনের। রাবণ পরাজিত হয়ে বন্দী হলেন। স্বর্গে এ বার্তা পৌঁছে গেল। কথাটা মহামুনি পুলস্ত্যের কানে গেল। এই সময় তিনি স্বর্গ লোকে ছিলেন। রাবণ পুলস্ত্যের নাতি, তাই তার খুব দুঃখ হলো। তিনি স্বর্গ থেকে চলে এলেন কার্তবীর্যার্জুনের রাজসভায়। অর্থাৎ কি করছে, দুই পক্ষে আক্রমণ যখন হল তখন কি করেছে, এই যে রাবণ পরাজিত হলো এবং কি করেছিল,
রাবণ কার নাতি ছিল? পুলস্ত্যের নাতি ছিল। নিশ্চয় তোমরা অনেকে জানো না, জেনে নাও। তারপরে কি বলেছে? তিনি স্বর্গ ছেড়ে চলে এলেন কোথায়? কার্তবীর্যাজনের রাজসভায়। কার্তবীর্যাজন পুলস্ত্যকে দেখে যথাযোগ্য মর্যাদা দিয়ে বললেন, কি সৌভাগ্য আমার, মেঘনাদ যেতে চল। এই বলে তিনি পুলস্ত্যকে কি করলেন? সাষ্টাঙ্গে প্রণাম করলেন। অর্থাৎ খুব সুন্দর করে তাকে কি করলো? নিজের মনের যে অভিপ্রায় সেটা কি করলো? ব্যক্ত করলো। কার্তবীর্যাজনের প্রতি সন্তুষ্ট হয়ে পুলস্ত্য মুনি বললেন, তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশ কীর্তনে মুখরিত, রাবণ আমার কি নাতি, তাকে পরাজিত করে তুমি বন্দী করে কারাগারে রেখেছ, আমি তার মুক্তি চাই বৎস। কার্তবীর্যাজন বললেন, রাবণ আমার রাজ্য আক্রমণ করেছিল, আমার দেশপ্রেমিক যোদ্ধারা তাকে প্রতিহত করেছে। অর্থাৎ কি করেছে? এখন কার্তবীর্যাজন মনের কথাগুলো এখন কি পুলস্ত্য মুনিকে বলছে। শুনে পুলস্ত্য বললেন, তোমার গভীর দেশপ্রেম আর বীরত্বের কাছে রাবণ কি হয়েছে? পরাজিত হয়েছে। কার্তবীর্যাজন বললেন, আপনি পরম শ্রদ্ধেয়, আপনি যখন রাবণের মুক্তি চাইছেন তখন আমি তাকে কি করব? মুক্তি করে দিয়ে ধন্য হতে কি করি? চাই। রাবণ মুক্তি পেলেন। রাবণ তার অপরাধ স্বীকার করলেন এবং অবনত মস্তকে দাঁড়িয়ে রইল। পুলস্ত্য বললেন, তোমাদের উভয়ের কল্যাণ হোক। পুলস্ত্যের মাধ্যমে অগ্নিসাক্ষী করে কার্তবীর্যাজনের সাথে রাবণের কি মৈত্রী স্থাপিত হলো। অর্থাৎ কি দুই পক্ষের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হলো। কিসের কোন সাক্ষী করে? অগ্নিসাক্ষী করে। পুলস্ত্য বিদায় চাইলেন তাদের কাছে। অর্থাৎ পুলস্ত্য এখন কি করছে? দুজনকে মিলিয়ে দিয়ে এখন কি করছে? তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কার্তবীর্যাজন আর রাবণ সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় জানালেন মহামুনি পুলস্ত্যকে। পুলস্ত্য চলে গেলেন কোথায়? স্বর্গে। রাবণ ফিরে গেলেন তার নিজের রাজ্যে। কার্তবীর্যাজন চেয়ে রইল তাদের গমন পথের দিকে। তার চোখ পড়ল শ্যামল প্রান্তর। এই তার দেশ, তার স্বাধীনতা। আনন্দে আবেগ ভরে উঠল কার্তবীর্যাজনের হৃদয়। অর্থাৎ আমরা এতক্ষণ কার কথা বলেছি? কার্তবীর্যাজন। এই যে কার্তবীর্যাজন নামে যে রাজাটা ছিল তার কাহিনীটা আমরা এখন পড়লাম। এখন আমরা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের গুরুত্বটা পড়ব। দেশপ্রেম কিসের অঙ্গ? ধর্মের অঙ্গ। দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ দেশ ও সমাজের মঙ্গলের জন্য স্বার্থ চিন্তার উপরে উঠে পরের হিতার্থে কাজ করেন। অর্থাৎ কি বলেছে? উপরে উঠে, অর্থাৎ কি বলেছে? দেশপ্রেম। দেশপ্রেমের মানুষের কথা এখানে ব্যক্ত করেছেন। হিতার্থে কাজ করেন, এটাই তার জীবনে কি? জীবনের ব্রত। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ তার ধন জন এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন না। দেশে যখন সংকটকাল উপস্থিত হয়, দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, দেশের স্বাধীনতা যখন বিপর্যস্ত হয়, যখন পরাধীনতা মানুষকে শৃঙ্খলিত করতে চায়, যখন বিদেশি শাসক দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তখন এই মানুষ দেশপ্রেমের অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে কি করে? দেশের জন্য, দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন এবং দেশের মর্যাদা রক্ষায় অকাতরে জীবন বিসর্জন দেন। স্বাধীন চিন্তা ও জাতীয়তাবোধ হলো দেশপ্রেমের প্রধান উৎস। স্বাধীনতার জন্য কত বীরের আত্মবলিদানে স্বদেশের মাটি হয় রক্তে রঞ্জিত। 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশপ্রেমের অগ্নিমন্ত্র লক্ষ লক্ষ বাঙালিকে তাদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল। অর্থাৎ দেশপ্রেমিক মানুষের জন্যই কিন্তু আমাদের কি হয়েছে? স্বাধীনতাটা
রক্ষা হয়েছে সেই কথা এখানে তুলে ধরা হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের কথাও এখানে কি করেছে নিয়ে আসা হয়েছে। দেখো, স্বদেশে যে কোনো গৌরবে দেশপ্রেমিক মাত্রই গর্ববোধ করেন, তেমনি দেশের দুর্দিনে শঙ্কিত চিত্তে উদ্বেগ প্রকাশ করেন এবং নিঃশর্তে আত্মত্যাগ করতেও কুণ্ঠিত হন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্দ্বিধায় জীবনকে উৎসর্গ করে। যুগে যুগে দেশপ্রেমিকরা দেশের জন্য, সমাজের মঙ্গলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার মহৎ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হিন্দু ধর্মগ্রন্থে দেশপ্রেমকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। শুধু বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই নয়, দেশের মঙ্গলের জন্য কাজ করাও দেশপ্রেম। দেখো, এখানে খুব সুন্দরভাবে এগুলো বিশ্লেষণ করেছেন, তোমরা পড়লে নিশ্চয়ই বইটা বুঝতে পারবে। এবং দেশের সম্পদ রক্ষা করাও দেশপ্রেম। দেশের উন্নতির জন্য দায়িত্ব ও কর্তব্য পালন করার মধ্য দিয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটে। রাষ্ট্র যাতে সঠিকভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়, সেজন্য যোগ্য নাগরিক হিসেবে দেশপ্রেমিক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। নিজের দেশের কল্যাণের জন্য দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। কেবল নিজের বা নিজের পরিবারের স্বার্থ দেখতে চলে না, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা ভাবতে হয়। সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতে হবে। হয় এর নাম কি দেশপ্রেম। ত্যাগও এখানে খুব সুন্দরভাবে একজন লোকের দেশপ্রেমটা তুলে ধরা হয়েছে, তোমরা নিশ্চয় পড়ে সেটা জানতে পারবে। দেখো, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে দেশপ্রেম নামক নৈতিক গুণটি অর্জন করতে হয়। দেশপ্রেম মানুষকে উদার করে, দেশের মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ দেশপ্রেমটা কি করছে, মানুষকে উদার করে, অর্থাৎ মহৎ হতে বলছে। দেখো, আত্মসুখ বিসর্জন দেওয়ার প্রেরণা দান করে। দেশপ্রেম মানুষত্বের পরিচয়ও। যার মধ্যে দেশপ্রেম নেই তাকে যথার্থ মানুষ বলা যায় না। আত্মকেন্দ্রিক মানুষ কখনো দেশপ্রেমিক, অর্থাৎ যারা নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকে সে কখনো কি বলছে দেশপ্রেমিক হতে পারবে না বলছে। দেশপ্রেমিক দেশের সম্পদ, দেশের স্বার্থ, দেশের মর্যাদা প্রভৃতিকে নিজের সম্পদ, নিজের স্বার্থ ও নিজের মর্যাদা বলে মনে করেন। তাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মোৎসর্গ করতেও তারা কে অনেক পিছপা হন না। অর্থাৎ কি বলছেন, অর্থাৎ দেশপ্রেমিক মানুষ দেশের জন্য নিজের জীবনও কি করে বিলিয়ে দিতে প্রস্তুত থাকেন। তারা কখনো নিজের সিদ্ধান্ত থেকে কি করে না, পিছপা হন না, অর্থাৎ ঘটে না। দেশের মর্যাদা রক্ষা করতে যুদ্ধে শহীদ হলে অক্ষয় স্বর্গ লাভ হয়। অর্থাৎ কি বলছে, দেশের জন্য যদি আমরা কি করি, মৃত্যুবরণ করি, আমাদের অক্ষয় স্বর্গ লাভ হবে। পরাধীনতা ব্যক্তিকে শৃঙ্খলিত করে রাখে, সমাজের অগ্রগতি তাতে ব্যাহত হয়। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে পরাধীন ব্যক্তির কোনো ভূমিকা থাকে না। তাই রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেশপ্রেমিক হব এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব। দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হব না। অর্থাৎ এই যে দেশপ্রেমিকের কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তোমরা নিশ্চয়ই বইটা আর একটু খুললে, আমি একটু পড়িয়ে দিয়েছি এবং হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি, এখানে কিন্তু কঠিন আমাদের কিছু নেই, তেমন বোঝারও জিনিস নেই, কিন্তু তোমরা পড়লেই কিন্তু খুব সহজে এটা বুঝে যাবে। সেজন্য আমি আর তোমাদের সাথে বিশ্লেষণ করছি না। দেখো, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পার্ট 5, অর্থাৎ অধ্যাবসায়ের থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অধ্যাবসায়টা। দেখো, অধ্যাবসায় কোনো লক্ষ্য অর্জনের বিশেষ যত্ন সহকারে কঠোর সাধনার মধ্য দিয়ে বারবার চেষ্টা করার নাম কি অধ্যাবসায়। অধ্যাবসায় হচ্ছে কতিপয় গুণের সমষ্টি।
চেষ্টা, উদ্যোগ, আন্তরিকতা, পরিশ্রম, ধৈর্য, সহিষ্ণুতা, একাগ্রতা ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যাবসায় নামক নৈতিক গুণটি গড়ে ওঠে। কঠোর পরিশ্রম আর ধৈর্যের মধ্য দিয়ে স্পৃষ্ট কি হয়েছে, লক্ষ্যে পৌঁছানোর মধ্যে অধ্যাবসায়ের সার্থকতা নিহিত। অর্থাৎ অধ্যাবসায়টা কি এবং সেটা করলে আমরা কি করব এবং কঠোর সাধনার মাধ্যমে অধ্যাবসায়টা লাভ করব সেটা এখানে বলা হচ্ছে। অধ্যাবসায় গুণে মানুষ বড় হয়, অসাধ্য সাধন করতে পারে। অধ্যাবসায় ধর্মেরও অঙ্গ। ধর্মগ্রন্থে অধ্যাবসায়কে একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়েছে। ছাত্র জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব সর্বাধিক। ছাত্র জীবন আর অধ্যাবসায় একই সূত্রে কি কথা। বিদ্যা অর্জনের পথ কুসুমাস্তীর্ণ নয়। অলস, কর্মবিমুখ ও হতাশ শিক্ষার্থী কখনো বিদ্যা লাভে সফল হতে পারে না। একজন অধ্যাবসায়ী শিক্ষার্থী অল্প মেধা সম্পন্ন হলেও তার পক্ষে সাফল্য অর্জন করা কঠিন নয়। কাজে অকৃতকার্য শিক্ষার্থীকে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুণ উৎসাহ নিয়ে অধ্যাবসায়ে মনোনিবেশ করা উচিত। যে ব্যক্তি অধ্যাবসায়ী নয় সে জীবনে দেখো কোনো সাধারণ কাজেও সফলতা লাভ করতে পারে না। অর্থাৎ যে অধ্যাবসায়ী হবে না সে কোনো কাজে কিন্তু মানে তার চেষ্টাটা কঠোর করে দিতে পারবে না, অর্থাৎ সে কোনো কাজে সফল হবে না। জীবনে সফলতা এবং বিফলতা অনেকাংশ অধ্যাবসায়ের উপর নির্ভর করে। মনে রাখতে হবে জীবন সংগ্রামের সাফল্য লাভে মূল মন্ত্র হচ্ছে অধ্যাবসায়। শুধু অধ্যাবসায় বলে রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, নেপোলিয়ন বোনাপার্ট, রবার্ট ব্রুস প্রমুখ মনীষী জগতে বিখ্যাত হয়ে আছে। তাই আমাদের সকলের উচিত অধ্যাবসায়ের মতো মহৎ গুণটি আয়ত্ত করা। আমরা অধ্যাবসায়ে একজন ব্যক্তির এখানে উদাহরণ তুলে দিচ্ছি। দেখো পার্ট 6 অধ্যাবসায়ী একলব্য। অনেক কাল আগের কথা, তখন রাজ্যটার নামটা কি ছিল দেখো, হস্তিনাপুরের কাছে এক গভীর অরণ্য ছিল। সেখানে বাস করতেন নিষাদদের রাজা হিরণ্য ধনু, তার পুত্র একলব্য। একলব্য ইচ্ছে হলো হস্তিনাপুরে গিয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখবেন। সে সময় হস্তিনাপুরের রাজা ছিলেন কে? ধৃতরাষ্ট্র। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই পাণ্ডু পঞ্চগণ এবং দুর্যোধন, দুঃশাসন সহ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতেন দ্রোণাচার্য। ধৃতরাষ্ট্রের পুত্রদের বলা হয় কৌরব আর পাণ্ডুর পুত্রদের বলা হয় কি? পাণ্ডব। এখানে একজন মানে একজন অধ্যাবসায়ী একলব্যের কথা এখানে বলছেন। সে অধ্যাবসায়ের গুণে কি কি করতে পারে দেখো, তার একটা দৃষ্টান্ত এখানে দিয়েছে। ঠিক আমি পাঠে ফিরে যাচ্ছি। একদিন দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন। এমন সময় সেখানে একলব্য এসে উপস্থিত। তার কাঁধে ধনুক, হাতে তীর, মাথায় পাখির পালক আর পরনে কি? কল। তাইলে এখানে বলকল। দেখো তিনি দ্রোণাচার্যকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি আপনার নিকট অস্ত্রবিদ্যা শিখতে চাই। দ্রোণাচার্য তার দিকে তাকিয়ে বললেন, তোমার পরিচয় কি বৎস? অর্থাৎ কি, সেই যে গুরু সে ছেলেটাকে বলছে তোমার পরিচয় কি বৎস? একলব্য বললেন, আমি নিষাদ বংশীয়, লোকে আমাদের বেদ বলে। এখান থেকে দূরে অরণ্যে আমাদের বাস। দ্রোণাচার্য বললেন, বৎস, এখানে আমি শুধু রাজপুত্রদের অস্ত্রবিদ্যা শিক্ষা দেই।
তোমাকেও কি অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এ কথা শুনে একলব্য ভীষণভাবে দুঃখিত ও মর্মাহত হলেন। মনে দুঃখে তিনি বনে ফিরে গেলেন। গভীর বনে প্রবেশ করে একলব্য লতা পাতা দিয়ে একটি কুঠির নির্মাণ করলেন। অর্থাৎ তার এই যে গুরুর কাছ থেকে এরকম কথা সে আশা করেনি, সেজন্য কি করছে দেখো। তারপরে তিনি মাটি দিয়ে দ্রোণাচার্যের একটি মূর্তি নির্মাণ করলেন। দ্রোণাচার্যকে মনে মনে গুরু মেনে তার মূর্তির সম্মুখে তিনি অহর্নিশ তীর ধনুক নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে লাগলেন। অর্থাৎ সে এই যে তার শেখার যে আগ্রহ, যে অধ্যাবসায় এখানে রয়েছে, তার দৃষ্টান্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কঠোর অধ্যাবসায়, নিরলস পরিশ্রম আর ক্রমাগত অনুশীলনের দ্বারা তিনি ধনুর্বিদ্যার প্রায় সকল কলা কৌশল আয়ত্ত করে ফেললেন। এই সময় একদিন অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের নিয়ে তাদের অস্ত্রবিদ্যার শিক্ষা পরীক্ষা নিতে গভীর বনে গেলেন। সেখানে ছাউনি ফেলে অবস্থান করছেন। তাদের সঙ্গে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুর। অপরিচিত কাউকে দেখলে কুকুরটি উচ্চস্বরে ঘেউ ঘেউ শব্দ করে চিৎকার করত। তাদের শিবিরে অল্প দূরে ছিল একলব্যের সাধনার স্থান। একলব্য গভীর মনোনিবেশে অস্ত্রবিদ্যা শিক্ষায় ব্যস্ত। এমন সময় কুকুরটি সেখানে এসে উচ্চস্বরে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো। একলব্য সাধনা ভেঙে গেল। তিনি 7টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন। অর্থাৎ এখানে যে গল্পটা রয়েছে তা দেখতে খুব সুন্দর এবং শিখতেও কিন্তু তোমরা যদি এই শিক্ষাটা গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা জীবনে অনেক উন্নত হবে। দেখো, সেই অবস্থায় কুকুরটি দ্রোণাচার্যের ছাউনিতে কি করলো, ফিরে গেল। তখন উপস্থিত সকলে লক্ষ্য করলেন কুকুরটি আর শব্দ করছে না। যুধিষ্ঠির কুকুরটিকে মুখ পরীক্ষা করে দেখলেন কেউ বাণ নিক্ষেপ করে কুকুরটিকে স্তব্ধ করে দিয়েছে। তারা সকলে বিস্মিত হলেন। কুকুরটি পেছনে পেছনে তারা পৌঁছে গেল একলব্যের কাছে এবং ফিরে এসে তার কথা দ্রোণাচার্যকে জানালেন। দ্রোণাচার্য বিস্মিত হলো। দেখো, তিনি চিন্তা করলেন ধনুর্বিদ্যার এই কৌশল তিনি ছাড়া আর কেউ জানেন না, অথচ কুকুরটি সে কৌশলে স্তব্ধ করা হয়েছে। দ্রোণাচার্য অর্জুনের সঙ্গে নিয়ে ছাউনি থেকে বেরিয়ে পড়লেন। একলব্য কুঠিরের সম্মুখে এসে দেখলেন এক ব্যাট যুবক একাগ্রমণি তীর ধনুক নিয়ে অনুশীলন করছে। তার পেছনে দ্রোণাচার্যের মাটির মূর্তি। দ্রোণাচার্য উপস্থিত টের পেয়ে একলব্য তার তীর ধনুক মাটিতে রেখে এগিয়ে গেলেন গুরুর কাছে। তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে একলব্য বললেন, গুরুদেব, আমি আপনার শিষ্য, আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি। দ্রোণাচার্য তাকে বললেন, বৎস, তুমি এ বিদ্যা কোথা থেকে শিখেছ? একলব্য কৃতজ্ঞ চিত্তে বললেন, আমি আপনাকে মনে মনে গুরুপদে কি করছি, বরণ করে আপনার এই মূর্তির সামনে রেখে আপনার কাছ থেকে এই সকল কলা কৌশল শিক্ষা করেছি। নিজে অধ্যাবসায় আর নিরলস প্রচেষ্টার মাধ্যমে। দ্রোণাচার্য বিস্মিত হলেন। অর্জুন বিস্মিত হয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইলেন, অর্থাৎ কি নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। কোনো অস্ত্রগুলোর কাছে না শিখে নিজে নিজে গভীর অধ্যাবসায় এমন অস্ত্রবিদ্যা শিক্ষা সহজ কথা নয়। এই যে উপখানে যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটা কি দেখো, অধ্যাবসায়ের দ্বারা যে কোনো কাজে কি করা যায়, সাফল্য অর্জন করা যায়। অধ্যাবসায়ের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা এখন এই যে উপখানে শিক্ষাটা রয়েছে সেটা তোমাদেরকে আলোচনা করলাম। এখন দেখো, আমরা এখন পাঠ 7 চলে যাচ্ছি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব। ব্যক্তির, সমাজ ও রাষ্ট্র জীবনে অধ্যাবসায় এক অবিচ্ছেদ্য নৈতিক গুণ। ব্যক্তির জীবন অধ্যাবসায়ের গুরুত্ব অপরিসীম। অধ্যাবসায় ছাড়া শিক্ষা আত্মস্থ হয় না। তাই শিক্ষা লাভ ও চরিত্র গঠন অধ্যাবসায় অত্যন্ত প্রয়োজনীয়। মানুষ সমাজবদ্ধভাবে কি করে বসবাস করে,
সমাজের প্রতি তার বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সমাজের সকলে যদি স্ব দায়িত্ব কর্তব্য পালন করে তাহলে সমাজে ও রাষ্ট্রে কোনো হানাহানি থাকবে না, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি। কিন্তু মুখে বললে নিজ দায়িত্ব কর্তব্য পালন করা হয় না। এর জন্য চাই কাজের প্রতি একাগ্রতা, ধৈর্য, দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা। আর এই গুণাবলীর সমন্বয়ে যে বিশেষ নৈতিক গুণ মানুষের মধ্যে জাগ্রত হয় তাকে বলে কি অধ্যবসায়। অধ্যবসায় মানুষকে উন্নতির শিখরে আরোহণ করতে সাহায্য করে। অধ্যবসায়ের গুণে মানুষ অনেক অসাধ্য সাধন করছে। অধ্যবসায় ছাড়া কে কখনো উন্নতি করতে পারে না, কোনো জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। সভ্যতার শিকড়ে অধিষ্ঠিত আজকের বিশ্ব মানুষের দীর্ঘদিনের অধ্যবসায়ে পরিণতি। বর্তমান সভ্যতার ইতিহাস নিরন্তর অধ্যবসায়ের ইতিহাস। মনীষীগণ সারা জীবন সাধনা করে মানব সভ্যতা উৎকর্ষ সাধন করেছেন। মানুষের অধ্যবসায় না থাকলে সভ্যতার এই অগ্রগতি সম্ভব হতো না। অর্থাৎ দেখো এখানে মানুষের কর্তব্য, ধৈর্য ও সমাজ দায়িত্বশীলতা সম্পর্কে এখানে বলা হচ্ছে। দেখো অধ্যবসায় যথার্থ কার্যকারিতা জন্যই জীবনের পথে সকল বাধা অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভবপর হয়েছে। মানুষের জীবনে যে চিরায়ত সংগ্রামী শক্তি নিহিত আছে তার বহিঃপ্রকাশ হচ্ছে অধ্যবসায়। এ অধ্যবসায় মানুষকে করে তোলে সংগ্রামী, উদ্যোগী আর কর্তব্যপরায়ণ। নিজে অসহায়ত্ব উপেক্ষা করে অধ্যবসায়ের প্রয়োগে মানুষ হয় কি স্বনির্ভর। অধ্যবসায় একটি মহৎ গুণ, জাতীয় জীবনে মর্যাদাবান হয়ে ওঠে অধ্যবসায় এই মহৎ গুণে। জাতির প্রতিটি মানুষ যদি অধ্যবসায়ী হয়ে ওঠে তাহলে সে জাতি অবশ্যই সুনাম ও গৌরবের অধিকারী হয়ে উঠবে। যে জাতি তত বেশি অধ্যবসায়ী সে জাতি তত বেশি কি উন্নত। রাষ্ট্রীয় জীবনে গৌরব ও সাফল্য অনায়নের জন্য রাষ্ট্রের সকল নাগরিককে অধ্যবসায়ী হতে হয়। যে সকল রাষ্ট্রনায়ক ধর্ম সংস্কার, বৈজ্ঞানিক, সাহিত্য ও সংস্কৃতি কি করেছে, বৈজ্ঞানিক, সাহিত্য, সমাজ সংস্কারক জীবনের সাফল্য লাভ করেছে তারা সকলে ছিলেন কি অধ্যবসায়ী। শুধু নিজের জীবনে সাফল্য লাভ করলেই চলবে না। কি বলেছে দেখো, তোমাদের খুব সুন্দর একটা কথা বলেছে। ব্যক্তিগত জীবনের সীমানা অতিক্রম করে জাতীয় জীবনকে মহিমান্বিত করে তোলার জন্যই অনবরত কি করতে বলেছে, সাধনা করে যেতে হবে। তাই সমাজ তথা রাষ্ট্রীয় জীবনকে বিশ্বসভায় গৌরবজনক আসনে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকলে অধ্যবসায়ী হতে হবে। সুতরাং ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তোমাদেরকে এই পাঠটি আমি আজকে পড়িয়ে দিলাম। তোমরা খুব মনোযোগ সহকারে পাঠটি পড়বে। এই পাঠটি অনেক বড়, যেহেতু তোমাদের সিলেবাসও মোটামুটি আমাদের কমপ্লিট হয়নি, সেজন্য আমি একদিনে একটা অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বাসায় একটু পড়ে নিলে অবশ্যই বুঝবে। তোমাদেরকে আমি এরকম আর কিছু বলার নেই। সবাই একটু ভালো করে পরীক্ষা দেবে, এবং যেহেতু তোমাদের পরীক্ষা হবে, স্কুল পরীক্ষা একটা হবে, স্কুলের মূল্যায়নের ভিত্তিতে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে, সেজন্য তোমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। বাসায় আছো, তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি কিন্তু আজকের পাঠটা কি করছি, শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।